আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি নবনীতা, আমি খায়রুল বাশার। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। ঘূর্ণিঝড় রিমালে জলোচ্ছ্বাসে নিঝুম থেকে 30,000 মানুষ পানিবন্দী, 2 জনের মৃত্যুর খবর জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তারেককে দেশে আনতে যুক্তরাজ্যকে অনুরোধ করা হবে বললেন প্রধানমন্ত্রী। কোটালীপাড়ায় চেয়ারম্যান কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। এবং আজিজের নিষেধাজ্ঞা ও বেনজিরের অবৈধ সম্পদ বাজেয়াপ্তে হার্ডলাইনে সরকার, এবার ঋণ খেলাপিদের ধরতে অভিযান। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকার সাগর উত্তাল। এ বিষয়ে জানতে এনায়েতুর রহমানের কাছে যাচ্ছি। তিনি পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে আছেন। এনায়েত, ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। আমরা আমাদের পটুয়াখালী প্রতিনিধির সাথে কথা বলার যোগাযোগের চেষ্টা করছি এই মুহূর্তে। এনায়েত, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আসলে ঘূর্ণিঝড়ের পরিস্থিতিটা এখন এমন পর্যায়ে যে কুয়াকাটা সৈকতে এখন ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। এই মুহূর্তে বাইরে কারো পক্ষেই থাকা সম্ভব নয়, যে কারণে আমিও আমার নিরাপত্তার স্বার্থে আমি নিরাপদ স্থানে চলে এসেছি। আপনি জানেন যে আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ের অগ্রভাগ পটুয়াখালীর খেপুপাড়া অতিক্রম করছিল এবং খেপুপাড়া রাডার স্টেশনের যিনি কর্মকর্তা আছেন তিনি আমাকে জানিয়েছেন যে এটি এখন ঢাকামুখী এবং পটুয়াখালী জেলা অতিক্রম করতে এর জন্য আরও কয়েক ঘন্টা সময় লাগবে। তিনি রাত 12টা নাগাদ পরিস্থিতি ঠান্ডা হবে বলে আমাকে জানিয়েছেন। তবে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে ক্ষয়ক্ষতি যে কোনোভাবেই এড়ানো সম্ভব হবে না এটা ধারণা করা যেতেই পারে। তবে এই মুহূর্তে সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ, বিদ্যুৎ বন্ধ এবং নেটওয়ার্ক ব্যবস্থাও দুর্বল হয়ে গেছে। এখন কোথায় কি হয়েছে, কার অবস্থা কি, এটা এখন কোনোভাবেই বলা সম্ভব নয়। আপনাকে আরেকটা বিষয় জানাই যে প্রায় 4 লক্ষ মানুষের আশ্রয়ের জন্য এবং 10 লক্ষাধিক গবাদি প্রাণীর আশ্রয়ের জন্য 703টি আশ্রয় কেন্দ্র ও মুজিব কেল্লা খোলা হয়েছিল। তাতে মাত্র 35,000 দুর্গত মানুষ আশ্রয় নিয়েছে বলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমাকে জানিয়েছেন। আপনি ভেবে দেখুন যে এই মুহূর্তটা এমন, আমি যদি দেখাতে পারতাম যে এখানে কোনোভাবেই দাঁড়িয়ে থাকা সম্ভব না এবং বাইরে দাঁড়ানো এটা একেবারেই মারাত্মক এবং কারো পক্ষে এখন আর আশ্রয় কেন্দ্রে যাওয়া সম্ভব না। সবাই এটাকে অবহেলা করে সারা দিন পার হয়ে গেছে, কিন্তু অনেকেই অবহেলা করে এবং শেষ দেখার বিপদ আসা পর্যন্ত তারা বাড়িতেই অপেক্ষা করছেন। এখন তাদের অবস্থা, কার ভাগ্যে কি ঘটেছে, কোথায় কি অবস্থা হয়েছে, কোথায় বেড়িবাঁধ ভেঙে গেছে, কোথায় তলিয়ে গেছে, কোথায় জলোচ্ছ্বাস হয়েছে, এই মুহূর্তে আমার কাছে কোনো তথ্য আমি সংগ্রহ করতে পারছি না। তবে পরবর্তী খবরে আপনাকে এই তথ্য জানাতে পারবো বলে আশা করছি। জি, অনেক ধন্যবাদ এনায়েত আপনাকে। আপনার সাথে আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ স্থাপন করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লন্ডনে থাকা সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারকে অনুরোধ জানানো হবে। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর বিদেশে পালিয়ে থাকা খুনি ও তারেক রহমান সহ সবাইকে দেশে ফিরিয়ে সাজা কার্যকর করা হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত 21শে মে।
সেই নির্বাচনে বিজয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী আসন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন তার সরকারি বাসভবন গণভবনে। এলাকার উন্নয়নে তাদের ভূমিকা রাখতে বিভিন্ন নির্দেশনা দেন বঙ্গবন্ধু কন্যা। দুর্নীতিতে চ্যাম্পিয়ন সাজাপ্রাপ্ত আসামি সেটাকে এখন আমরা নিয়ে আসবো ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। আমরা সেই আবেদন করবো সরকার পক্ষ থেকে যে ওখানে যে আসামি খালেদা সাজাপ্রাপ্ত তাকে জন্য বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। সেই দাবিতে এখন আমরা সেই চিঠিটা করে অবশ্যই ব্যবস্থা করে দিয়ে দেবো এবং ওটাকে নিয়ে এসে সেই সাজাটা বাস্তবায়ন করতে হবে। তারেক রহমানের মতো বিদেশে পালিয়ে থাকা আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান সরকার প্রধান। দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনৈতিক মুক্তি এবং অগ্রগতি অব্যাহত রাখা, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় সরকারের সম্মতি আছে, এমনকি সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়েও হার্ড লাইনের সরকার। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, এবার ঋণ খেলাপিদেরও ধরতে চান তিনি। বাজেটের আগে সচিবালয়ে তিনি বলেন, সব শেষ হয়ে যায়নি, অর্থনীতিকে সঠিক পথে ফেরানোর তাগিদ দেখা যাবে আগামী বাজেটে। রিজভী নেওয়াজ জানাচ্ছেন। ৬ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসাবে প্রথমবার বাজেট পেশ করবেন এইচ মাহমুদ আলী। চরম আর্থিক সংকট, বিশেষ করে বিদেশি মুদ্রার যোগান, মজুত এবং বিনিময় হার নিয়ে হয়রানিতে থাকা অর্থমন্ত্রীর সঙ্গে রোববার সকালে বৈঠক করেন আইএমএফের নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি ভেঙ্কটা সুব্রামানিয়া। জুন মাসেই $4.7 বিলিয়ন ঋণের তৃতীয় কিস্তির প্রায় $1 বিলিয়ন পাওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানালেন অর্থমন্ত্রী। বাজেটের অর্থ সংস্থানে মামলা জটে আটকে থাকা লাখ কোটি টাকার বিষয়ে সুরাহা করা ঋণ খেলাপিদের আইনের আওতায় আনার কথা জানান অর্থমন্ত্রী। যারা আর কি ঋণ খেলাপি তাদেরকে ধরতে হবে। আমি তো ধরতে চাই, তো দেখা যাক পারি কিনা। আইজিপি, আর্মি চিফ কি ধরা পড়েছে? কেন না? ওর সব সম্পত্তি ক্রোপ করেছে আদালত। আইজিপি, আর্মি চিফ, হ্যাঁ ইউএসএ দিয়েছে। এখন আর্মি চিফও তো ধরা পড়েছে। তারপরে এখানে সরকারের একটা সমর্থন আছে। সমর্থন না থাকলে পারবে? আমি বাজেটের আগে কিছু করে নাই, আর্মি করবে। আর্মি না থাকলেও আর্মি করতে পারে। সামষ্টিক অর্থনীতি নিয়ে চ্যালেঞ্জগুলো সবার সহযোগিতায় মোকাবেলা করা যাবে বলে আশাবাদী অর্থমন্ত্রী। অন ট্র্যাকে ফিরিয়ে আনা এবং মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে, তো মানুষের আশা আকাঙ্ক্ষার একটা প্রতিচ্ছবি মানুষ দেখতে চায়। তো বাজেটে মানুষকে যেটা দেওয়া হয়েছে আশ্বাস, তো সেটার রিফ্লেকশন থাকবে। সামাজিক সুরক্ষার আওতা বাড়িয়ে কম আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা থাকবে বাজেটে। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জীববৈচিত্র্য পুনরুদ্ধারের সামগ্রিক পরিকল্পনা সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেছেন বিশিষ্টজনেরা। পরিকল্পনায় অংশগ্রহণ, জীববৈচিত্র্য সংরক্ষণ প্রতিপাদ্যে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে আলোচনায় জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সেই সাথে জীববৈচিত্র্য তহবিল গঠনের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করা হয়। আলিম আল রাজের রিপোর্ট। জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে রাজধানীর বন অধিদপ্তরে বিশ্ব জীববৈচিত্র্য দিবসের আলোচনা। আগামী প্রজন্মের জন্য বসবাস উপযোগী পরিবেশ রেখে যেতে বিলুপ্তপ্রায় জীববৈচিত্র্য সংরক্ষণের তাগিদ দেন বিশেষজ্ঞরা। আমরা অনেক সুন্দর সুন্দর প্ল্যান করি, অনেক সুন্দর সুন্দর তালিকা আমরা নিয়ে আসি, কিন্তু সেই ব্যবস্থাপনা কি হয় সেইগুলো আমরা পরবর্তীতে কার্যক্রমগুলো গ্রহণ করি না।
কিন্তু এইবার আমরা যেই তালিকাটি তৈরি করেছি তার কন্ট্রোল এবং মেকানিজম এবং ম্যানেজমেন্টের জন্য কি কি কার্যক্রম গ্রহণ করা দরকার সেইগুলো কিন্তু আমরা তৈরি করেছি। বড় কাজটি হচ্ছে সংবিধানে আমরা বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্য রক্ষা এবং শুধু বর্তমান প্রজন্ম নয়, প্রজন্ম থেকে প্রজন্মান্তর যারা আসবে তাদের জন্য আমরা একটা সুন্দর পৃথিবী, সুন্দর দেশ রেখে যাওয়ার অঙ্গীকার আমরা সংবিধানে করেছি। জীববৈচিত্র্য পুনরুদ্ধার কার্যক্রমকে আরও কার্যকরী ও গতিশীল করতে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। যে কাজটা করা দরকার সেটা হলো জনসচেতনতা সৃষ্টি করা, যাতে করে জীববৈচিত্র্য রক্ষা করার জন্য যে সামাজিক আন্দোলন, যে সচেতনতা, সেটা সৃষ্টির ক্ষেত্রে আমরা একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারবো বলে আমরা আশা করি। তবে জনসচেতনতা সৃষ্টি করা না গেলে জীববৈচিত্র্য সংরক্ষণের কোনো উদ্যোগই সফলতা পাবে না বলে মত দেন আলোচকরা। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃত প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমা সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশু চলচ্চিত্র প্রেসিডেন্টের পরিচালক ফজলুল হকের জন্মদিনে তার অবদানের কথা স্মরণ করেন বক্তারা। এক আলোচনায় বক্তারা বলেন, চলচ্চিত্র ও চলচ্চিত্র সাংবাদিকতায় তিনি ছিলেন পথিকৃৎ। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। 1930 সালের 26শে মে বগুড়ায় সম্ভ্রান্ত পরিবারে ফজলুল হকের জন্ম। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কথিকা লিখতেন। আকাশবাণী কলকাতায় পদ্মা, মেঘনা, যমুনা নামে নাটক রচনা ও পরিচালনা করেছিলেন। আকাশবাণীতে পরিচালনা করতেন মনি হক নামে অনুষ্ঠান। বাংলা ভাষাকে সর্বস্তরে পৌঁছে দিতে 1972 সালে ঘড়ির ডায়ালে বাংলায় সময় লেখা বাংলা ঘড়ি চালু করেন। 1975 সালের 22শে ফেব্রুয়ারি মুক্তি পায় তার চলচ্চিত্র উত্তরণ। 1960 সালে শুরু করেছিলেন আজান নামে চিত্রনাট্য লেখা। তাঁর জন্মদিনে রাবেয়া খাতুন ফাউন্ডেশনে ফজলুল হক স্মৃতি কমিটি আলোচনার আয়োজন করে। স্বপ্নবাজ মানুষ, উনি সবসময় তো বর্তমান থেকে ভবিষ্যতের স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের মানুষে আজ তৈরি হয়েছে। আমরা এই দেশে কেউ তখন চলচ্চিত্র নির্মাণ করেন নাই, তো সেই ক্ষেত্রে বলবো যে সেই সময় উনি পত্রিকা বের করেছেন এবং সেখানে অনেক আশার নিউজ ছিল যে এই দেশে চলচ্চিত্র নির্মিত হবে, তার একটা ইঙ্গিত ছিল। তার মনের মতো কাজগুলো করেন, যেমন ভালো পত্রিকা যে হচ্ছে, যেটা ছবির প্রতি অনেক ইন্টারেস্ট ছিলেন, চ্যানেলে খুব ভালো ভালো ছবি হচ্ছে, এগুলোই যদি সুন্দর করে ঠিকঠাক মতো হয় আমার মনে হয় তিনি উপরে উঠে দেখবেন এবং অনেক খুশি হবেন। বক্তারা বলেন, তিনি যতটা কাজ করেছেন তার চেয়ে বেশি পথ দেখিয়েছেন। তিনি স্বপ্নবাজ মানুষের পথিকৃৎ ছিলেন। যতটা না কাজ করেছেন তার চাইতে বেশি পথ দেখিয়েছেন। চলচ্চিত্র শিল্প যখন গড়ে ওঠেনি তখন উনি সিনে পত্রিকা, চলচ্চিত্র সাংবাদিকতা নিয়ে কথা বলেছেন, চলচ্চিত্র সংবাদপত্র তৈরি করেছেন। এখন হয়তো আমরা সহজ মনে করলেও ওটা কিন্তু একটা সত্যি দুঃসাহসিকই ব্যাপার ছিল। যে মানুষ যায় এক স্টেপ, উনি 50 স্টেপ অ্যাডভান্স চলে গেছেন, যেখানে মানুষের বেনি যায় পৌঁছায় না। আর তার জিনিসগুলো যদি বিকৃত হয় তাহলে কিন্তু অর্থহীন হয়ে যাবে। তার যে জিনিসগুলো করে গেছেন সেগুলো সত্যি আগাতে চান, সেই রকম মন দিয়ে আঁকলেন, সেই মস্তিষ্ক দিয়ে আঁকলেন, যাতে তার ভ্যালুটা। যে রাস্তাটি তৈরি করে নিতে হয় সে রাস্তায় হাঁটা তো খুবই মুশকিল। এরকম একটি জায়গায় তিনি একটি রাস্তা তৈরি করেছেন। ফজলুল হক চলচ্চিত্র ও চলচ্চিত্র সাংবাদিকতা নিয়ে স্বপ্ন অন্যদের থেকে এগিয়ে থেকে ভবিষ্যৎ চিন্তা করতেন বলে মন্তব্য করেন তারা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবারে প্রাক বাজেট 2024-2025। বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রয়েছে জিডিপির 5%। মূলত রোগ সারাতে হাসপাতালে চিকিৎসায় ওই বরাদ্দ ব্যয় হয়। চিকিৎসক ও বিশ্লেষকরা বলছেন, শুধু রোগের চিকিৎসাই নয়, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিনিয়োগ হিসেবে মনে করে এই খাতে বরাদ্দ বাড়ানো জরুরি। এতে চিকিৎসা করাতে গিয়ে ব্যক্তিগত খরচের কারণে প্রতি বছর যে হারে দারিদ্র্য বাড়ছে তা ঠেকানো সম্ভব। জান্নাতুল বাকিয়া কে জানাচ্ছেন। দেশের সবচেয়ে বড় মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা মেডিকেলে প্রতিদিন বহির্বিভাগ ও জরুরি বিভাগ মিলিয়ে চিকিৎসা নিতে আসেন প্রায় 5,000 রোগী, আর গড়ে ভর্তি থাকেন প্রায় 4,500। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, আগের বছরের তুলনায় বাজেট বরাদ্দ 10 থেকে 15% বাড়লেও
চিকিৎসা উপকরণের দাম বেড়ে যাওয়ায় এর সুফল আসে না। আমরা মনে করি যে যেটা আমরা খাবারের ব্যবস্থা করতে পেরেছি এটা যথেষ্ট ভালো একজন রোগীর জন্য। আর অন্যান্য ওষুধপত্র বা এগুলোর ক্ষেত্রেও আমরা চেষ্টা করি যতটা সম্ভব রোগীদের সাপোর্ট দেওয়া, কারণ 70% 75% ওষুধ আমরা এই বাজেটের মধ্যে থেকে সংস্থান করতে পারি। আর আমরা একটা প্রায়োরিটি দিই যে আইসিইউ পেশেন্টগুলো যেহেতু খারাপ, তাদের অনেক বেশি ওষুধপত্র লাগে, যতগুলো আইসিইউ আছে আমাদের আইসিইউর পেশেন্টে যেন কিছু না কিনতে হয়। হসপিটালে যাওয়ার পরে রোগীদেরকে যে ফ্যাসিলিটিসগুলো দেওয়ার দরকার সেই দিকে যদি আমরা বাজেট বাড়াই তাহলে হচ্ছে যে রোগীরা এখন যে সুবিধাটা পাচ্ছে তার থেকে বেশি সুবিধা পাবে, এবং বেশি সুবিধা পেলে যেটা হবে তাদের বাইরের থেকে যে সার্ভিসটা নিতে হয় পকেটের পয়সা খরচ করে সেটা কমে যাবে। সরকারি হাসপাতালে 10 অথবা 20 টাকার টিকিট কেটে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ার কথা, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের এক জরিপ বলছে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে রোগীকে ব্যক্তিগত ব্যয় করতে হয় 10,997 টাকা পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন এভাবেই ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর 5 থেকে 6% মানুষ আরও দরিদ্র হচ্ছে। 2600 বেডের এগেনস্টে 4000 বা 4,500 রোগী থাকে, কাজেই ব্যয়টা তো স্বাভাবিকভাবেই একটু ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। তো এখন এটা করার পরেও এটা 70% মতো আমরা সাপোর্ট দিতে পারি। অবশ্যই বাজেটটা আরেকটু বাড়লে রোগীদেরকে আমরা আরও বেশি সাপোর্ট দিতে পারতাম। এবছর আমরা শুনতে পেয়েছি যে 42,000 কোটি টাকার বাজেট দেওয়া হচ্ছে, কিন্তু গত বছর যে পরিমাণ ওষুধ বা অন্যান্য সামগ্রী কিনতে পেরেছিলাম তার থেকে বেশি কিন্তু আমরা কিনতে পারবো না, বরং ইনফ্লেশন হওয়াতে হয়তো আমরা গত বছরের তুলনায় কম কিনতে পারব। বিশ্লেষকরা বলছেন ক্যান্সার, হৃদরোগ ও কিডনি ডায়ালাইসিসের মতো দুরারোগ্য চিকিৎসায় বাজেটে বরাদ্দ বাড়ানো হলে রোগীর ওপর চাপ কমবে। হাসপাতাল এবং রোগীর চাহিদা অনুযায়ী কোন খাতে কিভাবে কি পরিমাণ বরাদ্দ দিলে স্বাস্থ্য খাতের যে বাজেট সেটা যথোপযুক্তভাবে জনমুখী হবে সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত উপেক্ষিত থাকছে। বিশেষজ্ঞরা বলছেন এই সিলিং ভিত্তিক বাজেট বরাদ্দ না করে বরং প্রয়োজনের নিরিখে রোগী এবং হাসপাতালের চাহিদার ভিত্তিতে বাজেট বরাদ্দ করলেই জনমুখী হবে স্বাস্থ্য খাতের বরাদ্দ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই। ঘূর্ণিঝড় রিমাল দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে শুরু করেছে। এটি কয়েক ঘন্টা ধরে উপকূল জুড়ে তাণ্ডব চালাবে। তবে এখনো পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পেয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। রাতে আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন প্রতিমন্ত্রী। মইনুল হাসান জানাচ্ছেন। প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে 1-2 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী 5 থেকে 7 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান 9000 যে আশ্রয় কেন্দ্র আছে তা উপকূলে মানুষের জন্য যথেষ্ট। একদিন আগে আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছে গেছে। এখন যে জলোচ্ছ্বাস যেটা হয়েছে এটা আরও কিছুটা ওই সময় বাড়ার সম্ভাবনা আছে, এবং এখন তো 100 থেকে 110 থেকে 120 কিলোমিটার যে আমরা আবহাওয়ার সেটা তো বর্তমানে চলতেছে, এবং মূল অংশটা 1 থেকে 2 ঘন্টা যখন অতিক্রম করবে তখন ওই সময় যদি জোয়ার থাকে তাহলে জলোচ্ছ্বাসটা আবার বাড়ার সম্ভাবনা আছে এবং বাতাসটাও আর একটু বাড়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্যোগ এলাকায় সোমবার সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করা হয়েছে, আর কিন্তু এখানে কর্মচারীরা যারা তাদের কিন্তু এখানে সার্বক্ষণিকভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে থাকার জন্য নির্দেশ দিয়েছি, যাতে কোনো আশ্রয়ের জন্য কোনো লোক আসলে যেন তারা সহযোগিতা পায়। উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে। রিমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ারে পানিতে তলিয়ে গেছে নোয়াখালীর উপকূলীয় এলাকার বেড়িবাঁধের বাইরে নিজুম দ্বীপ, খাসিয়ার চর, ডালচর সহ বেশ কয়েকটি বিচ্ছিন্ন চর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। এবারে বিকাশ উচ্চ মাধ্যমিক ভর্তি প্রক্রিয়া শুরু।
একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। অনলাইনে নির্ধারিত ফি জমা দিয়ে সর্বনিম্ন 5টি ও সর্বোচ্চ 10টি কলেজের জন্য আবেদন করা যাচ্ছে। আর এ কাজে ফি জমা দেওয়ার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম বিকাশ। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, বিকাশের মাধ্যমে টাকা জমা দিতে পারায় তাদের কাজ অনেক সহজ হয়েছে। শাকির আদনানের রিপোর্ট। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে গত 12ই মে। এতে 11টি শিক্ষা বোর্ডে পাশ করেছে 16,72,153 জন শিক্ষার্থী। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা এখন ব্যস্ত কলেজে ভর্তি হতে। অনলাইনে নির্ধারিত ফি জমা দিয়ে সর্বনিম্ন 5টি ও সর্বোচ্চ 10টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করা যাচ্ছে। এর পাশাপাশি নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজের জন্য আলাদাভাবে আবেদন করছে শিক্ষার্থীরা। ওই যে কোডটা আসছে মোবাইলে, ওই মোবাইলের মাধ্যমে ফর্মটা আর কি বিকাশে পেমেন্ট হয়ে গেছে। এসএসসির রেজাল্ট আলহামদুলিল্লাহ গোল্ডেন হয়েছে, আর এখন হলিক্রসের জন্য আবেদন করছি। সব কিছু এখন মোবাইলের মাধ্যমে করা সম্ভব হচ্ছে, এটা অনেক একটা পজিটিভ দিক। সহজ হচ্ছে, আগে যেমন দিয়ে গিয়ে মানে দিতে হতো, কষ্টকর লাগতো, এখন যে সহজ মনে হয় বাসায় বসে অনেকে করে ফেলবে। নটরডেমের জন্য অ্যাপ্লাই করার জন্য আর কি এখানে আসছে। এখন তো সবাই বিকাশ ব্যবহার করে আসতেছে, এখন সবার কাছে তো বিকাশটা পরিচিত বেশি। অভিভাবক সহ সংশ্লিষ্টরা বলছেন, ফি জমা দেওয়ার জন্য তাদের প্রথম পছন্দ বিকাশ পেমেন্ট। এক জায়গায় বসেই সব হচ্ছে, একই সাথে বিকাশও করতে পারতেছি, অনলাইন যে আমাদের আবেদন সেটাও করতে পারছি, এটাই সুবিধা। বিকাশের সিস্টেম তো সব থেকে ভালো। ডাটাগুলো এন্ট্রি দিয়ে কি বলে ওরা যে একটা কোড দেবে, সেটার মাধ্যমে বিকাশের মাধ্যমে টাকাটা জমা দেওয়া হয়। আস্থার জায়গায় বেশি হলো এটা ইজি ওয়ে, ইভেন পেমেন্ট আমরা যখন তখনই করতে পারতেছি। এখন পর্যন্ত ওদের কোনো কমপ্লেন পাইনি আমরা সার্ভার থেকে। সারা দেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন আছে 25 লাখের মতো। প্রথম ধাপে আবেদনের শেষ সময় 11 জুন। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে চ্যানেল আই কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। বিইউপির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় বসাক পার্থর তত্ত্বাবধানে চ্যানেল আই পরিদর্শন করেন 16 জন শিক্ষার্থী। সে সময় তারা চ্যানেল আইয়ে বার্তা কক্ষের বিভিন্ন শাখা, এডিট প্যানেল, উন্নয়ন সাংবাদিকতা বিভাগ, মাল্টিমিডিয়া, নিউজ স্টুডিও এবং প্রোগ্রাম স্টুডিও ঘুরে দেখেন। এবারে আই স্পোর্টস। পরবর্তী অংশে কোঅপারেটিভ ব্যাংকিং এর ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ প্রকল্পে অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড কনফেডারেশন অব বিজনেস ওয়ার্ল্ড কাপের দ্য বিজ সিগনেচার অ্যাওয়ার্ড 2024 অর্জন করেছে ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনের দ্য মোরান সিটি সেন্টার হোটেলে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকটির চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী। বিশ্বের 130টি দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কোঅপারেটিভ ব্যাংকিং ক্ষেত্রে ওয়ার্ল্ড কাপ এই পুরস্কার দেয়। অনুষ্ঠানে ডিএমসিবির প্রধান উপদেষ্টা সহ প্রতিষ্ঠানটির উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুদ্দিন উপস্থিত ছিলেন। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতির পরে জানিয়ে দিচ্ছি। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। চলুন যাওয়া যাক এখনকার আয়োজন। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ পাপুয়া নিউগিনিতে ভূমিধসে মাটি চাপা পড়ে কমপক্ষে 670 জন নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত এনগা প্রদেশের কাউখালাম গ্রামে ভূমিধসে 1100 বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে। ভূমিধস কবলিত এলাকায় চিকিৎসক দল, সামরিক বাহিনী, পুলিশ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীদের পাঠানো হয়েছে।
এবারে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। নীলফামারীতে সাবেক ইপিজেড কর্মী আশরাফুল চ্যানেলাইতে কৃষি উন্নয়নমূলক অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষ দেখে উৎসাহিত হয়ে সুপারফুড চিয়া সিড ও কিনোয়া আবাদ করেছেন। এতে নিজে আর্থিকভাবে সচ্ছল হওয়ার পাশাপাশি অনেকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তার ফসলি ক্ষেত। এবারে প্রকৃতি সংবাদ। দীর্ঘদিন ড্রেজিং না করায় বর্জ্য আর পলি জমে নাব্যতা হারাচ্ছে রাঙামাটির কাপ্তাই হ্রদ। তীব্র দাবদাহে পানি শুকিয়ে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। বিপর্যস্ত হয়ে পড়েছে আশপাশের 6 উপজেলার যোগাযোগ ব্যবস্থা। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন সহ দখল প্রতিযোগিতায় প্রভাবশালীরা, আর এতে হুমকিতে পুরো জীববৈচিত্র্য। লেকের নাব্যতা ফেরাতে খনন সহ পরিকল্পিত উদ্যোগের আহ্বান স্থানীয়দের। সংবাদের সময় হলো আবারও বিরতির পরে জানাচ্ছি। ঝুঁকিপূর্ণ আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাৎপর্যপূর্ণ করতে প্রাক প্রস্তুতি সভা হয়েছে। ভূগোল বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম হলে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও অ্যালুমনাইরা। ৭৫ বর্ষপূর্তি উৎসবের তারিখ ঘোষণা করা হবে আগামী ২০শে জুলাই। অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ ঈদ যাত্রার বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে হাইওয়ে পুলিশ। ঈদুল আজহার কোনো ঝুঁকিপূর্ণ যাত্রা মেনে না নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান। চালকদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, এবারের ঈদ যাত্রায় প্রায় ২ কোটি লোক ঢাকা ছাড়বে। বাস মালিক সমিতির সদস্যরা বরাবরের মতোই চাঁদাবাজি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশকে আরও সতর্ক থাকার অনুরোধ জানান। মূল রাস্তার ধারে কোনো পশুর হাট না রাখার বিষয়ে হাইওয়ে পুলিশকে ভূমিকা নেয়ার অনুরোধ জানান তারা। কোনোভাবেই ঝুঁকিপূর্ণ কোনো যাত্রায় সামিল হওয়া যাবে না। দয়া করে যারা মালিক শ্রমিক এখানে রয়েছেন, আপনারা কেউই এইভাবে খোলা ট্রাকে অনিরাপদ যাত্রায় কাউকে সামিল করাবেন না। আর আমরা আজকে এই সুযোগে মিডিয়া এখানে রয়েছে, তাদের মাধ্যমে আমরা সমগ্র জনসাধারণকে বলতে চাই, যারা ঈদ যাত্রায় সামিল হবেন, আমরা এবারে স্লোগান নিয়েছি, এবারের ঈদ হবে স্বস্তিদায়ক এবং আনন্দদায়ক। আনন্দ এবং স্বস্তিদায়ক ঈদ যাত্রা, সেটা নিশ্চিত করবে আমরা যেমন আনন্দের সাথে, আমরা ঈদ শুরু হলে যাত্রা যখন শুরু করি আনন্দের সাথে, আমরা যেন আনন্দের সাথে স্বস্তির সাথে আবার ফিরে আসতে পারি। তুরস্কের কচ গ্রুপের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান আর্চেলিকের সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন জনপ্রিয় তুর্কি অভিনেতা বুরাক ওয়েজেচিভিত। এর মাধ্যমে বুরাক ওয়েজেচিভিতের সঙ্গে রূপান্তরের যাত্রা শুরু করলো সিঙ্গার ও বেকো। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ট্রান্সফরমেশন জার্নি উইথ বুরাক ওয়েজেচিভিত শীর্ষক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন সিঙ্গার বেকো। অনুষ্ঠানে সিঙ্গারের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও MHM ফাইরোজ, আর্চেলিকের সাউথ এশিয়া রিজিয়নাল মার্কেটিং, বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথের পরিচালক হান্দান আব্দুর রহমান কুল এবং সিঙ্গার বাংলাদেশের এই রূপান্তর যাত্রার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বুরাক ওয়েজেচিভিত উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫১তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ শান্তি পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মোজাফর হোসেন পল্টু। উপস্থিত ছিলেন পরিষদের সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, অধ্যাপিকা মাহফুজা খানম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান খান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, অর্থনীতিবিদ অধ্যাপক MM আকাশ, অ্যাম্বাসেডর মমতাজ হোসেন, গণতন্ত্রী পার্টির সভাপতি ডাক্তার সাদাত হোসেন, জাসাদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার সহ অন্যরা।
ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনা করে 29 মে অনুষ্ঠেয় তৃতীয় দফার উপজেলা ভোটে উপকূলীয় অঞ্চলগুলোতে ভোট অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী এবং পাবনার ঈশ্বরদী উপজেলার ইমদাদুল হকের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। বেলা 11টায় ইসির তলবে শুনানিতে অংশ নেওয়া 2 প্রার্থীর বিষয়ে কমিশন তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ওই সিদ্ধান্ত বাতিল না হলে পর্যায়ক্রমে কর্মবিরতি সহ নানা কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিল না করলে 28 মে 2 ঘণ্টা এবং 4 জুন অর্ধবেলা কর্মবিরতি পালন করা হবে। প্রস্তাবিত পেনশন স্কিম প্রত্যাখ্যান করে দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতির পরে জানাচ্ছি। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। নদী রক্ষায় গড়ে ওঠা নাগরিক আন্দোলনকারী সংগঠনগুলোকে নিয়ে জাতীয় নদী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে এই সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক শামসুল হুদা, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান সহ পানি অধিকার ফোরাম, রিভারাইন পিপল ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সদস্যরা উপস্থিত ছিলেন। টেকসই উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের জন্য 24টি প্রোটোটাইপ তৈরি করল দেশের তরুণরা। তরুণ সমাজের সৃজনশীলতা এবং সংকল্পকে তুলে ধরতে জাগো ফাউন্ডেশন, ট্রাস্ট এবং ইউনিসেফের জেনারেশন আনলিমিটেড প্রোগ্রাম যৌথভাবে আয়োজিত ইমাজিন ভেঞ্চার্স ইউথ চ্যালেঞ্জ কমিউনিটি সলিউশন পিচ ডে 2023-24 এই প্রোটোটাইপগুলো তৈরি হয়েছে। এদের মধ্যে থেকে যে নিউ ইমাজিন ভেঞ্চার্স ইউথ চ্যালেঞ্জ জয়ী হল টিম স্টার্ম, ট্রুপার্স ও নৈবদ্য। তরুণ উদ্যোক্তা ও সামাজিক উদ্ভাবকরা বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জেন্ডার বৈষম্য প্রতিরোধে তাদের সমাধান উপস্থাপন করেছেন। গত 6 মাস ধরে 15 থেকে 24 বছর বয়সী 100 জনেরও বেশি তরুণের 24টি দল স্থানীয় প্রশিক্ষকদের নির্দেশনা অনুযায়ী তাদের প্রজেক্টের প্রথম প্রোটোটাইপগুলো তৈরি করেছে। অনুষ্ঠানে জাগো ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান করভি রাকসান সহ উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিসেফের প্রতিনিধি শেলডানিয়াট। এবারে খেলার খবর।